যখন আমাদের এই অপারেশন সিন্দুর চলছিল তখন আমি ইন্ডিয়ান আর্মিকে মেসেজ পাঠিয়েছিলাম। তখন এই ফ্লাইটটা আবার ওই বেস ক্যাম্প থেকে স্টার্ট করে মাঝখানটায় যেখানে ছিল ওই তেলের ড্রামগুলো রাখা আছে, কারণ এয়ারপোর্ট বলে তো কিছু নেই, তো তেলের ড্রাম যেখানে ছিল সেখানে এসে আমরা ল্যান্ড করি। আবার আমি যা চাইবো আমি তাই করতে পারবো। ক্যাম্প টুর কাছে ও ছবি তুলতে তুলতে ক্রেভাসে পড়ে যায় এবং মারা যায়। ঠিক এইটা হওয়ার 10 মিনিটের মধ্যে আমার অক্সিজেন বন্ধ হয়ে যায়। আমি দেখলাম একদিকে একটা চোখ চলে গেল, একদিকে অক্সিজেন বন্ধ হয়ে গেল, মানে যা যা না হওয়ার সেগুলো সব হচ্ছে। কেউ যদি ভূত দেখে থাকে বা কেউ ভগবান দেখে থাকে দেখতেই পারে। তো বেস ক্যাম্পে যাওয়ার সময় একটা জায়গা আছে থুকলা বলে, সেই জায়গাতে প্রচুর সমাধি আছে এভারেস্টে যারা যারা মারা যায় বা পাহাড়ে যারা যারা মারা যায়, এবং সেখানটায় খালি একটাই আওয়াজ শোনা যায়, তখন খাচ্ছ 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 করে। ছোটবেলায় শ্বাস নিতে কষ্ট, দৌড়তে না পারা থেকে ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট টু ক্লাইম্ব দ্য হাইয়েস্ট মাউন্টেন্স, এভারেস্টে আধা ঘন্টা অক্সিজেন বন্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, গল্প শুনে নিন বহরমপুরের এই ছেলের। নমস্কার। প্রথমেই নমস্কার, আজকে আসার জন্য ধন্যবাদ। আমার প্রথম যেটা ইন্টারেস্ট হলো, আমি যখন আপনার সম্পর্কে পড়ছিলাম বা জানছিলাম, যেটা আমার প্রথম জানতে ইচ্ছে করলো যে একটা বাচ্চা যে যার দৌড়তে সমস্যা হতো বা শ্বাস নিতে সমস্যা হতো, সে মাউন্টেনিয়ার হব এটা কিভাবে এবং কোথা থেকে, বা আমি এই পর্বতারোহণ করবো বা ভলক্যানো, এই সমস্ত জিনিসগুলো এটা কিভাবে? না, এটা ছোটবেলা থেকে তো কখনোই, মানে কেউ যদি আমাকে বলতো ছোটবেলায় মানে আমি বলছি ক্লাস 10, 11, 12-এও যদি আমাকে কেউ একটা ডেকে বলতো শোনো তুমি একদিন মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করবে, আমি তো হেসেই গড়িয়ে পড়তাম। হ্যাঁ, মানে এটা তো একটাতে এমনিতেই মাউন্ট এভারেস্ট হচ্ছে একটা ইম্পসিবল ড্রিম, তার উপর একটা যে দৌড়াতে পারে না 100 মিটার দৌড়াতে গেলে ইনহেলার নিতে হয়, হাঁপানি রোগী। তো এটা একটা পুরো আমার কাছেও একটা অবাক কাণ্ডের ব্যাপার আর কি। কিন্তু কলেজে থাকাকালীন আমার এরকম অ্যাটাক হয়েছিল, তো তখন আমি পকেটে একবার ইনহেলার নিতে ভুলে গেছিলাম। আচ্ছা, তো তখন একদম জবে মানুষের টানাটানির মতো ব্যাপার হয়ে গেছিল। আমি ইনহেলার হাতে পেয়েছিলাম প্রথম 3 ইনহেলার ছিল না, মানে ক্লাস 2-তে যখন ধরা পড়ে তখন আমি ইনহেলার হাতে পাইনি, তখন আমাদের ওই সালবুটামল এইসব মেডিসিন দিয়ে কাজ চলতো। তারপর খুব সম্ভবত 4 দিকে আমি ক্লাস 4-এর থেকে আমি ইনহেলার ইউজ করি, অ্যাস্থেলিন ইনহেলার। তারপর ওটা চলতে থাকে। দিয়ে কলেজে যখন ছিলাম তখন আমি পকেটে ইনহেলার, এবার ইনহেলারটা কী ব্যাপার, ইনহেলার নিলে পরেই সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রিলিফ পাওয়া যায়। তো কখনো ওটা আমার কাছে ওরকম মনে হয়নি যে আমি কিছু করতে পারছি না বা সবই নর্মাল চলতো, খালি জাস্ট ইনহেলারটা নিয়ে চলতে হতো আর কি পরের দিকে। কিন্তু কলেজে যখন একবার এরকম একটা ইনসিডেন্ট হলো যে আমি তখন বেরাচ্ছিলাম কলেজের ক্যাম্পাস থেকে, আর অ্যাটাক হয়, তখন পকেটে হাত দিয়ে দেখি যে আমার ইনহেলারটা কলেজের হোস্টেলে ফেলে এসেছি। তো তখন ওই নেক্সট 10 মিনিট প্রচণ্ড একটা কষ্ট আর কি, যেরকম সাফোকেটিং। তো তখন আমি ভেবেছিলাম আমি তো মরেই যাবো। দিয়ে তারপর 10 মিনিট পর আস্তে আস্তে অটোমেটিক্যালি থিতিয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, তো তখন আমার মনে হলো তাই তো মরলাম না তো। আর তারপরে একটা খুব রাগ, জেদ, দুঃখ যে আমি কেন এরকমভাবে একটা ইনহেলারের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছি এরকম, মানে এটা তো একটা নর্মাল লাইফ না, মানে কিছু করতে গেলেই মনে হচ্ছে যে এই বুঝি এই হলো সেই হলো। তো তখন আমি নিজেকে প্রমিস করলাম যে আমি নিজের পকেটে ইজি অ্যাক্সেস রাখবো না, যে এটা যখন আমি 10 মিনিট যদি আমি কোনোভাবে কাটাতে পারি তাহলে পরে নিশ্চয়ই একটা ইনহেলারের শিকল থেকে মুক্ত হওয়ার একটা চান্স থাকবে। আর আমি খুব অ্যালার্জিক ছিলাম অনেক কটা খাবারে, চিংড়ি টিংড়ি ডিম এইগুলো সব মানে খেলেই আর কি 100টা করে হাঁচি হয়ে যেত, এই হতো। তো আমি সেগুলোও তখন আরও বেশি করে খেতে শুরু করলাম, অবশ্য অ্যান্টি অ্যালার্জিকও খেয়ে নিতাম। তো এই করে 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 প্রথম খুব কষ্ট হতো, কিন্তু আমি জানতাম মনে মনে যে কোনোভাবে যদি 10-15 মিনিট কাটিয়ে দেওয়া যায় তাহলে পরে আমি সব কিছু আমার কাছে খুলে যাবে আবার। তো এই করতে করতে 7 বছর ধরে 2001 থেকে 2008 পর্যন্ত এরকমই চললো, মানে কলেজে 4 বছর, তারপর ব্যাঙ্গালোরে এসে 3 বছর। তো তারপর হঠাৎ করে একদিন আমি যখন অফিস করছি, মানে এরকম 3 বছর হয়ে গেছে অফিসে, তো ব্যাঙ্গালোরে আমি সফটওয়্যারে জব করতাম। তো তখন আমার বস আমাকে কিছু ছবি দেখায়, তো সে একটা ট্রেকিংয়ে গেছিলো। তাই দেখে আমার মনের মধ্যে থেকে কোথায় যেন একটা শঙ্কর, কোথায় একটা টিনটিন, কোথায় একটা টারজান সব জেগে উঠলো। তো
তখন আমি জিজ্ঞেস করলাম যে আমি পারবো? তো আমাকে বললো, ও আমার 3 ডবল সাইজ ছিল আর কি। তো সে বললো আমি যদি পারি ওয়াই কান্ট ইউ? তো আমি তখন তাকে মুখ ফুটে বলতে পারলাম না যে আমার একটা অ্যাজমা ব্যাকগ্রাউন্ড আছে, কারণ আমি যদি বলতাম তাহলে আমাকে নিয়ে যেত না। তো তারপর অনেক সাহস সঞ্চয় করে আমরা সেই ছোট্ট ট্রেকে গেলাম, কিন্তু একটা নতুন ইনহেলার কিনে নিয়ে গেছিলাম যে যদি বাই চান্স পাহাড়ের মাথায় এরকম হয় তখন কি করবো টাইপের। তো সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বোল্ডেস্ট ডিসিশন ছিল আমার কাছে। আপনার বয়স কত তখন? এবং 25 বছর তখন আমার বয়স। তখন কোথায় গিয়েছিলেন প্রথম? আপনার তামিলনাড়ুতে পর্বত মালাই বলে একটা শিব মন্দির আছে মাথার উপর, একটা ছোট একটা পাহাড়। তো প্রচুর ভক্তরা যায় আর কি, শিবের যারা। তো তো ওই ট্রেকটা প্রথমে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, তারপরে একটা পাথুরে সিঁড়ি আছে, তারপর লাস্টের পার্টটা আছে পাথুরে একটা সেখানে এরকম চেন লাগানো আছে, রড লাগানো আছে, মই লাগানো আছে, এরকম করে যেতে হয়। ওটা দেখে আমার খুব এক্সাইটিং লেগেছিল। তো আমি ওই ট্রেকটাতে তখন যাই। তো বিকেল 5টা নাগাদ ওখানে পৌঁছাই যখন উপরে। তো তখন আমি কখনো ভাবতে পারিনি যে আমি পৌঁছে যাব উপরে, এবং তখন এত আনন্দ হতে লাগলো। আর সেই সময় হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে আমাকে এই গোটা ট্রেকটা করতে একবারও ইনহেলার ইউজ করতে হয়নি। তো ওই যে মোমেন্টটা, যে একটা তখন মনে হলো যে একটা মানে মনে হলো 1000খানা পাখি যেন ফ্রিডম পেয়ে গেল আর কি, হ্যাঁ, খাঁচা থেকে উড়িয়ে দেওয়া হলো। তখন মনে হলো যে আমি যা চাইবো আমি তাই করতে পারবো। হ্যাঁ, এটা হয় না, একটা কনফিডেন্স, একটা প্রচণ্ড একটা কনফিডেন্স ছিল। কিন্তু তখন আমার মাথায় কখনো ছিল না যে আমি মাউন্টেনিয়ার হব। তখন আমি ভেবেছিলাম যে ওই ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে ব্রশিওরগুলো থাকতো, সেই স্কুবা ডাইভিং করছে, প্যারাগ্লাইডিং করছে, হর্স রাইডিং করছে। তো আমার মাথায় তখন যে ছিল যে ওইগুলো করবো আর কি, মানে অ্যাডভেঞ্চার মানে আমার ম্যাক্সিমাম ছিল ওই পর্যন্ত। মানে আপনার ছোট থেকে অ্যাডভেঞ্চারাস নেচারটা ছিল? হ্যাঁ, মানে আমরা যেরকম যে কোনো বাঙালি ছেলে আমাদের জেনারেশনে সবাই যেরকম চাঁদের পাহাড় টিন পরে যখন বড় হয়েছে, তখন মনে মনে তারা অনেক অ্যাডভেঞ্চারই করে ফেলে আর কি। কিন্তু একটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশনের জায়গা পাওয়া যায় না। বা সেই সময় আমি বহরমপুরে বড় হয়েছি 2 বছর বয়স থেকে। হ্যাঁ, বহরমপুর, মুর্শিদাবাদে বহরমপুর। বহরমপুরে আমি বুঝতে পারছি। হ্যাঁ, তো বহরমপুরে বড় হয়েছি। এবার ওখানে মানে প্রপার বহরমপুর? হ্যাঁ, প্রপার বহরমপুর। এবার তখন ইন্টারনেট ছিল না, তো তখন আমাদের মাউন্টেনিয়ারিং কি বা ওই এক্সপোজারগুলো আজকে যেমন একটা ইন্টারনেটের যুগে হাতের মুঠে যখন তখন আমি ইনফরমেশন পেতে পারি, তখন তো সেরকম কিছু ছিল না। তো সেখানে আমাদের যে স্বপ্নটাও দেখতে গেলে তো একটা ইনপুট লাগে না, সেই ইনপুটটা ছিল না আর কি আমাদের। কিন্তু সেখান থেকে যখন আমি ওই ট্রেকে গেলাম এবং ভাল লেগে গেল, তো তখন আমি হর্স রাইডিং কোর্স খুঁজতে তখন আমি ব্যাঙ্গালোর মাউন্টেনিয়ারিং ক্লাব বলে একটা ট্রেকিং কোম্পানি ছিল ওখানটায়, তো ওদের খোঁজ পেলাম। তো ওরা হর্স রাইডিং কোর্স করাচ্ছিল একটা। তো তখন হর্স রাইডিং কোর্সে আমি এনরোল করার পরে দেখলাম যে ওরা প্রত্যেক সপ্তাহে উইকেন্ডে ব্যাঙ্গালোরের চারপাশে এক রাতের মধ্যেই খুব ভালো ভালো ট্রেকিং স্পটস আছে প্রচুর। তো ওরা খুব সস্তায় প্রচুর করাতো ট্রেক। তো তখন আমি আবার একবার এনরোল করলাম যে হর্স রাইডিং কোর্স করার পরে। তো এত ভালো লাগলো, তার কনফিডেন্সগুলো আস্তে আস্তে বাড়তে লাগলো যে এই তো ইনহেলার ছাড়া হচ্ছে। তো এরকম করতে করতে ট্রেকিং চালু হয়ে গেল পুরো দমে। তো প্রত্যেক উইকেন্ডে আমি যাওয়া শুরু করলাম। তারপর আস্তে আস্তে প্রফিশিয়েন্ট হয়ে যাওয়ার পর থেকে তখন ওরা আমাকে বললো তুই এসে ম্যানেজ কর, পয়সা টয়সা লাগবে না। মানে তখন আমি তো আরও মহানন্দে প্রতি সপ্তাহে ট্রেক করতে যেতাম, অথচ আমাকে কিছু পয়সা দিতে হতো না। তারপরে আমি এমন একটা লেভেলে নিজেকে নিয়ে গেলাম যখন ওরা আমাকে হায়ার করলো ফ্রিল্যান্সার হিসেবে। তো এরকমভাবে আমার ট্রেকিং জার্নিটা এলো। এবার সেখানেও কিন্তু দূর দূরান্তের মধ্যে এভারেস্ট ছিল না কোথাও। তারপর 2010 সালে আমি প্রথম এভারেস্ট বেস ক্যাম্পের একটা ট্রেকে গেলাম, সেটা আবার ডিসেম্বর মাসে, 15ই ডিসেম্বর। মানে এখনও আমরা ভাবি যে ডিসেম্বরে কি করে গেছিলাম। হ্যাঁ, তো সেখানে গিয়ে এভারেস্টকে দেখার পর তো তখন একটা অদ্ভুত যেন জাদু করে দিয়েছিল এভারেস্ট। তো আমরা ভেবেছিলাম যে এভারেস্ট বোধহয় আরেকটা ট্রেক, মানে ওটা যে ক্লাইম্বিং, ওটা যে একটা মাউন্টেনিয়ারিং, ওটা যে ট্রেকিং না, সেটা বোঝার মতো আমার কাছে নলেজ ছিল না। তাই আমি প্রমিস করে চলে এসেছিলাম যে আমি এভারেস্ট ফেরত আসবো। দিয়ে যখন ফেরত, ওইটার অনেকে এখনো এই জিনিসটা ক্লিয়ার না, ওই দুটো পার্থক্য কি? ট্রেকিং এর জন্য না কোনো ইকুইপমেন্ট লাগে না কিছু। হ্যাঁ, ট্রেকিং এর জন্য যে প্রায় কোনো এক্সপিরিয়েন্স থাকলেও হবে, কিন্তু তার জন্য কোনো কোর্স করতে হয় না। হ্যাঁ, তো সেটা আমি কোনো আমার জাস্ট মানে হাত আর পায়ের অবলম্বনেই আমি যেখানে যেখানে যেতে পারবো, পাহাড়ে
এতে এতে সেখানে পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন সেখানটায় বরফ চলে আসে, আইস চলে আসে, মানে হার্ড আইস, তখন তো আমি খালি পায়ে নর্মাল জুতো পরে যেতে পারবো না, কারণ তখন স্লিপ করে বেরিয়ে যাবো তখন যদি খুব হার্ড আইস হয়। তো তখন আমাদের পায়ের নিচে কিছু স্পেশাল জুতো পরতে হয়, সেগুলোকে ক্র্যাম্পন্স বলে। সেই যদি আমি বেরিয়ে চলে যাচ্ছি তখন একটা ওই গাঁইতির মতো একটা জিনিস থাকে আইসেক্স, তারপর দড়ি লাগাতে হয়, কিছু ইকুইপমেন্ট ইউজ করতে হয়। যখন একটা পাহাড়কে আমাকে আরোহণ করতে গেলে আমার যদি কোনো ইকুইপমেন্ট লাগে তখন সেটা ক্যাটাগরাইজ হয়ে গেল এটা মাউন্টেনিয়ারিংয়ের দিকে। এবার কিছু কিছু মাউন্টেনিয়ারিং আছে যেখানে আমি খালি হয়তো পায়ের তলে জুতোটা পরলাম তাতেই হয়ে গেল, তো সেটা খুব মানে আমরা বলি নন টেকনিক্যাল পিক। আর যেখানটায় আমাকে একদম রক ক্লাইম্বিংও করতে হচ্ছে, আবার আইসেক্সও মারতে হচ্ছে, বা দড়ি লাগিয়ে সেই দড়িতে জুমার করে উঠতে হচ্ছে, এই এই জিনিসগুলো যখন আরও যত কমপ্লেক্স হচ্ছে এগুলো তত বেশি আমরা বলি এটা খুব টেকনিক্যাল মাউন্টেন। যেমন আমরা এভারেস্টকে বলি যে অতটা টেকনিক্যাল না, কারণ এভারেস্টে আমাদের ওই জুতো পরলেই হয়ে যাচ্ছে, আর আইসেক্সও ইউজ করতে হয় না, একটা জুমার ইউজ করতে হয়। সেখানে আমার চ্যালেঞ্জগুলো তখন অন্য জায়গায় চ্যালেঞ্জ, যে অত হাই অল্টিটিউড, ওই অল্টিটিউডে আমাদের হিউম্যান বডি কাজ করে না, 8000 মিটারের উপরে অক্সিজেন লাগে। হ্যাঁ, তো সেটা একটা ওই হাইটটা যদি কমিয়ে দেওয়া যেত তাহলেও এটা একটা খুব নন টেকনিক্যাল মাউন্টেন হতে পারতো আর কি এভারেস্ট। আবার সিমিলারলি একই যখন পাহাড়টা যখন সেটা কাঞ্চনজঙ্ঘায় চলে গেল, সেটা তখন ওই হাই অল্টিটিউডে তখন যেখানে একটু রক হাঁচড় পাঁচড় করতে হচ্ছে, হ্যাঁ কিছু ইকুইপমেন্ট ইউজ করতে হচ্ছে, তখন সেটা একটুখানি টেকনিক্যাল মাউন্টেনের দিকে চলে গেল আর কি। এবার খুব বেশি হাইটের পাহাড় মানেই যে হাইলি টেকনিক্যাল হবে তা না, সবচেয়ে বেশি টেকনিক্যাল হয় হচ্ছে যেগুলো ছোট পাহাড়, যেমন আইগারের নর্থ ফেস, সেটা হচ্ছে ইউরোপে, এসব পাহাড়গুলো হাইলি টেকনিক্যাল। ম্যাটারহর্ন একদম টেকনিক্যাল রক ক্লাইম্বিং আছে। আমি আগের বছর 2 বছর আগে আমি ক্লাইম্ব করেছিলাম মাউন্ট কেনিয়াতে, প্রচণ্ড টেকনিক্যাল একটা পাহাড়, রক ক্লাইম্বিং 5000 মিটারের উপর হাই অল্টিটিউডে রক ক্লাইম্বিং, একদম খাড়া 18 পিচের। হ্যাঁ, তো এরকম, তো সেরকমভাবে আর কি পাহাড়গুলোকে ক্যাটাগরাইজ করা হয় যেগুলো টেকনিক্যাল পাহাড় না নন টেকনিক্যাল পাহাড়। তো যেমন কিলিমাঞ্জারো আফ্রিকার যে হাইয়েস্ট পাহাড়, এটা মাউন্টেনিয়ারিং এর মধ্যে পড়া যাবে না, ট্রেকিং পিক, কিন্তু যেহেতু তার অল্টিটিউডটা অনেকটা বেশি, অলমোস্ট 6000 মিটারের কাছে হাই অল্টিটিউড ট্রেকের মতোই হয়ে গেল। কিন্তু ওটার মাথায় যেহেতু একটা পাহাড়, ওটা একটা ভলক্যানো ছিল, তো মাথায় উঠলে পরে ওটাকে বলে যে সামিট হলো। হ্যাঁ, একটা পাহাড়ের মাথায় ওঠা, এবার সবচেয়ে পাহাড়ের চূড়ায় ওঠা আর কি। এবার পাহাড়টা যেরকম শেপই হতে পারে, যেমন একটা পাহাড় ভলক্যানো যখন থাকে বা ভলক্যানো যখন বাস্ট করেনি তখন তো ওটা একদম একটা পাহাড়ের মতো দেখতে হয়, কিন্তু যখন ভলক্যানোটা বাস্ট করে গেল তখন এই যে ভাঙাচোরা একখানা গ্লাসের মতো হয়ে গেল না, মাঝখানে ফাঁকা, এই চারপাশে। এবার সেই পাহাড়টার মাথায় উঠতে হবে। এবার মাথায় আমি উঠলাম, কিন্তু যে মাথায় ওঠাটা কিন্তু এমন না যে ওটা হাইয়েস্ট পয়েন্ট হলো। এবার এই মাথার মধ্যে কোনো একটা জায়গায় হাইয়েস্ট পয়েন্ট আছে, সেই হাইয়েস্ট পয়েন্টে ওঠাটা আমি বললাম যে আমি সামিট করলাম। হ্যাঁ, একদম পাহাড়ের মাথায় উঠলাম। তাই এভারেস্টের থেকে যদি 50 মিটার নিচের থেকে ব্যাক করে আসি, আমি এভারেস্ট ক্লাইম্ব করতে গেছি, আমি এভারেস্ট অ্যাটেম্প্ট করেছি, কিন্তু আমি এভারেস্টের চূড়ো পর্যন্ত উঠতে পারিনি, মানে সামিট করা হয়নি। সামিটের 10-15 মিটার পর্যন্ত গ্রেস থাকে একটা, তার চেয়ে নিচে হয়ে গেলে পরে তখন আমাদের ওটা সামিট হলো না, কিন্তু আরোহণ হলো একটা, মানে আমি ক্লাইম্ব করতে গেলাম। ট্রেকিং তো অনেক মানুষ বোধহয় করছে, হ্যাঁ, মাউন্টেন ওইটা সংখ্যাটা অনেক কম। হ্যাঁ, এবার যেহেতু যখন এটা হাই অল্টিটিউডে চলে আসে না, সেটা একটা রিস্ক চলে আসে, সেটা একটা ট্রেনিং লাগে। হ্যাঁ, কিন্তু ট্রেকিং এর কোনো বাদশাদ নেই। হ্যাঁ, আমি আজকে এই যে বড় বড় পাহাড়ের বেস পর্যন্ত যাওয়াটাই একটা ট্রেকিং। এভারেস্টের বেস পর্যন্ত গেলাম, যেখানে আমরা গিয়ে যেখান থেকে ক্লাইম্ব শুরু হয় তার আগে পর্যন্ত পুরোটাই ট্রেক, রাইট? তো এবার ট্রেকিং এর গোটা আমাদের হিমালয় যে এত মানে বিস্তৃত একটা জায়গা, এত ট্রেকিং স্পট আছে। মানে আমি একটা এবার ট্রেকিং মানে যে আমাকে উপরে উঠতে হবে তা না। হ্যাঁ, ট্রেকিং আমি একটা জঙ্গলের মধ্যে একটা ট্রেকিং করতে পারি, একটা হাইকিং করতে পারি, একটা ছোট একটা টিলায় উঠলাম, সেটাও আমার একটা ট্রেকিং এর মধ্যে পড়লো। তাতে সেটা অনেক মাস অ্যাপিল আছে ট্রেকিং এ, তো অনেকেই আসতে পারে সেটাতে। তো ওটাই স্টার্টিং পয়েন্ট হয়, ওখান থেকেই ভালো লাগাটা শুরু হয়। এবার সেটা থেকে আস্তে আস্তে ট্রেকিং গুলো কি ডিফিকাল্ট না, আর অনেক ট্রেক আছে, যেমন কালিন্দী খালের যে ট্রেক, সেই ট্রেকটা মারাত্মক ডিফিকাল্ট। হ্যাঁ, সেটা যদি মানে তার ওই ওয়েদার কন্ডিশন, সে বরফ পড়ছে, এবার দুটো পাহাড়ের মাঝখানে একটা পাস, হ্যাঁ, ওই পাস দিয়ে যাচ্ছে যখন
সেটা একটা ট্রেক, এবং সেই ট্রেকগুলো খুব নাম করা ট্রেক আর কি। হ্যাঁ, তো সেটা একটা আলাদা, এবার সেই মানে সেটা আবার একটা নর্মাল লোক প্রথম ট্রেকে ওখানে যাওয়া উচিত না, সে আর কি এক্সপিরিয়েন্স গ্যাদার করে 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 সে প্রথমে গেল আর কি। তো সেরকম ভাবে তো হ্যাঁ, যেহেতু মাউন্টেনিয়ারিংটা একটা স্কিলড বেসড যেমন আজকে সবাই তো টেনিস খেলতে পারে না, টেনিসের জন্য তাই ট্রেনিং করার পর সে খেলতে পারে, রাইট, কিন্তু গলি ক্রিকেটটা সবাই খেলতে পারে, রাইট। তো সেরকম ভাবে আর কি গোটা ট্রেকিং ভার্সেস মাউন্টেনিয়ারিংটা দেখা যেতে পারে। মানে এইটা একটা ইন্সপিরেশন প্রত্যেকের কাছে, যে একটা বাচ্চা যে ছোটবেলায় হয়তো মানে দৌড়তে প্রবলেম হচ্ছে, শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, সে ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট টু ক্লাইম্ব দ্য হাইয়েস্ট মাউন্টেন্স, যদি আমি 7 মাউন্টেন্স এন্ড 7 ভলকানোস। সেইটা একটা, আপনি নিজে একজন পাবলিক স্পিকার, কিন্তু এটা ভীষণ একটা ইন্সপিরেশন এই কারণে, কারণ জীবনের বৈপরীত্যটাকে অ্যাচিভ করা, মানে যেটা একেবারেই সম্ভব নয় ঠিক সেটা টিকে গিয়ে সেটাকে অ্যাচিভ করা, এটা একটা। হ্যাঁ, এবার এটা না প্ল্যান করে তো কখনো হয়নি, এটা একটা অর্গানিক ভাবে একটা হঠাৎ করে হয়ে গেছে আর কি। আমি কখনো ভাবতে পারিনি যে আমি একটা ওয়ার্ল্ড রেকর্ডের অত কাছে দাঁড়িয়েছিলাম। আমার একটা বন্ধু আমাকে যখন আমার 7 সামিটস হয়ে গেছে, 2টো ভলক্যানো 3টে ভলক্যানো হয়ে গেছে আর জাস্ট 4টে ভলক্যানো বাকি, সেই সময় আমাকে যখন জানানো হলো যে আমি যদি এই 4টে এই টাইমের মধ্যে করতে পারি তাহলে আমার ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে। আমি মানে রেকর্ড ভেবে আমি কখনো ক্লাইম করতে যাইনি, কিন্তু করতে করতে যখন প্যাশনেটলি কিছু করা হয় তখন অটোমেটিক্যালি সেটা হয়ে যায়। তো আমি নিজেকে কখনো মাউন্টেনিয়ার ভাবতে লজ্জা লাগতো আগে, কারণ আমি তো কখনো একটা টিপিক্যালি মাউন্টেনিয়ারের যেরকম জার্নি হয়, তারা যেমন ওয়েস্ট বেঙ্গলে, এককালে ওয়েস্ট বেঙ্গল গোটা দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল পর্বতারোহণে। হ্যাঁ, তো সেখানটায় লোকের হাতে খড়ি হয় হচ্ছে পুরুলিয়া, জয়চন্ডী পাহাড়, এইসব জায়গাগুলোতে গিয়ে। এবার সেখান থেকে তারপর তারা রক ক্লাইম্বিং কোর্স করে, তারপর তারা মাউন্টেনিয়ারিং কোর্স করে, তারপর তারা পাহাড়ে যেত আর কি। এবার আমি যেহেতু ব্যাঙ্গালোরে চলে গেছিলাম, তো আমার ওই এক্সপোজারটাও হয়নি যেখানে পুরুলিয়া থেকে স্টার্ট করা। তো আমার হঠাৎ করে আর কি মাউন্টেনিয়ারিং এ ঢুকে গেছি আর কি। আপনার স্টোরিটা শুনে আমার ওই একটা স্টোরির কথা মনে পড়ে, যেটা হচ্ছে ঋত্বিক রোশনকে ডাক্তার বলেছিল আপনি নাচতে পারবেন না। আচ্ছা, মানে কোথাও একটা, মানে বলছি না, বাট ওই সিমিলারিটিস ব্যাপারটা একটা রয়েছে। আমার মনে হয় একটা জিনিসও মনে হয় এখানটা, যে অরুণিমা সিনহা বলেছিল ডিসেবিলিটি ইজ ইন দ্য মাইন্ড। হ্যাঁ, এবার এটা একটা চয়েস, এবং এটা একটা ইংলিশ টার্মও আছে, যেমন বলে যে ভিকটিম মাইন্ডসেট। ও আমার এটা নেই, আমার ওটা নেই, আমার এই হয়েছে তাই আমার কিছু হয়নি টাইপের। আমরা এক্সকিউজ দিতে পছন্দ করি তো নিজেকে, যে নিজেকে খুব পিটি করতে পারি, ভিকটিম মাইন্ডসেট বলে ওটা। আরেকটা মাইন্ডসেট হতে পারে যেটা গ্রোথ মাইন্ডসেট। আচ্ছা, আমার এটা নেই তো কি হয়েছে, আমার আর কি আছে, রাইট। তো সেটা একটা জুগারু মাইন্ডসেট হতে পারে। তো ছোটবেলায় যখন আমি বড় হচ্ছি, যখন আমি ফুটবলও খেলতে পারছি না, ক্রিকেটও খেলতে পারছি না, তো তখন কিন্তু আমি ওখানে বসে থাকতে পারতাম যে আমার কিছু হলো না, আমার কিছু খেলতে পারছি না। তো সেই ভিকটিম মাইন্ডসেটটা হয়নি, সেটার জন্য আমি খুবই লাকি। সেখানে আমি গ্রোথ মাইন্ডসেটটা কি করে করেছিলাম, যে আচ্ছা আমি তাহলে কি করতে পারি। তো তখন দেখলাম যে আমার খুব ভালো লাগতো গাছে উঠে পড়া, পাঁচিরে ঘোরা, এই নতুন বিল্ডিং গুলো তৈরি হচ্ছিল, সেই বিল্ডিং এ কত উপর থেকে লাফ দিতে পারে, নিচে বালি থাকতো। হ্যাঁ, তো ওই দিকে চলে গেছিল। তো কখনো ওই ভিকটিম মাইন্ডসেটটা কখনো ওভার পাওয়ার করেনি কখনো। তাই আমার কখনো মনে হয়নি যে আর না পাওয়ার যে জ্বালা থাকে না অনেকে, যে ছোটবেলা আমি এই করতে পারিনি, আমার সেরকম কিছু হয়নি। তো সেটা আমি খুবই লাকি মনে করি। তো আমার মনে হয় এটা যদি ইনকালকেট করা যায় নতুন জেনারেশনের জন্য, যে আমার এটা পেলাম না, ওটা পেলাম না, চেয়ে যদি কি পেলাম সেটাকে নিয়ে আরো যদি ওয়ার্কআউট করা যায়, একেবারে এটা বড় একটা শেখার মতো বিষয়। আমি আরো কিছু জিনিস নিয়ে পরে আসবো, যে একজন মাউন্টেনিয়ার মাইন্ডসেট কি থাকে। তার আগে আমার কিছু প্রশ্ন রয়েছে, যে ভলক্যানো ডিফিকাল্ট না পাহাড়টা ডিফিকাল্ট, মানে আমি যদি ইন টার্মস অফ ফিজিক্যাল এবং মানে ওই জায়গাগুলোতে বলি। ভলক্যানোরও ম্যাক্সিমাম হাইট হচ্ছে 6800 মিটার। আমাদের যে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট ভলক্যানো যেটা, সেটা 6800 মিটার। আবার এই যে 7 ভলক্যানিক সামিটস এর মধ্যে খালি একমাত্র একটা পাহাড় ছিল, সেটা হচ্ছে ইরানের যে মাউন্ট দামাভান্দ। সেখানে কনস্ট্যান্টলি এরকম সালফার ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, রাইট। অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি যেগুলো, সেটার মধ্যে যেমন ওহোস ডেল সালাডো, যেটা হাইয়েস্ট ভলক্যানো ইন দ্য ওয়ার্ল্ড, ওটা অ্যাক্টিভ ভলক্যানো হলেও যে লাভা বেরাচ্ছে সেরকম না। ওটা হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানোর ডেফিনেশন হচ্ছে যে কোনো নেক্সট 200 বছরের মধ্যে যখন তখন বাস্ট করতে পারে, রাইট। এবার এমন না যে এক্সপেক্টেড, হ্যাঁ, মানে টিপিক্যালি একটা অ্যাক্টিভ ভলক্যানো ডেফিনেশন থাকে আর কি, যে 200-300 বছরের মধ্যে বাস্ট করবে। তো সেটা বরফে ঢাকা পাহাড়। হ্যাঁ,
তো আমাদের যেই আইডিয়া যে ভলক্যানো মানেই সবসময় অগ্নুৎপাত হচ্ছে সেরকম না। অথচ আমি ইথিওপিয়া গেছিলাম 2 বছর আগে, 2023-এর জানুয়ারিতে, 2024-এর জানুয়ারিতে। তখন আমরা লাইভ ভলক্যানোর কাছে গেছি, যেখান থেকে কনস্ট্যান্টলি যখন যেখানে লাভা বেরাচ্ছে রাত্রিবেলা এবং লাভাগুলো শক্ত হয়ে গিয়ে আমরা তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যে মচর মচর করছে আর কি। কিন্তু 7 সামিটস বা 7 ভলক্যানিক সামিটস এর মধ্যে এরকম পাহাড় নেই যেখানটায় লাভা বেরাচ্ছে আর কি। হ্যাঁ, আমি আপনার অন্য একটা পডকাস্ট বা কোথাও একটা শুনছিলাম এবং সেখানে এই বিষয়টা মানুষের ক্লিয়ার নেই। আপনি আর্মির যখন সামিটের ব্যাপারটা চলে আসছে, যে অনেকে প্রশ্ন করছিল যে কারণ এই জায়গাগুলো অনেকের কাছে ক্লিয়ার নেই যে আর্মির সাথে সামিট ব্যাপারটা কিভাবে রিলেটেড। রাইট, আর্মির এক্সপিডিশন, আর্মির কিছু অ্যাডভেঞ্চার সেল থাকে যেখানটা আর্মিরাও এরকম এক্সপিডিশন করে, আর্মির এক্সপিডিশন। হ্যাঁ, যেখানটা আর্মিরা, যেমন 2015 সালে একটা আর্মির টিম ছিল এভারেস্ট ক্লাইম করার জন্য। রাইট, 2016 সালেও ছিল একটা আর্মির টিম গেছিল, তারা এভারেস্ট ক্লাইম করবে। তো সেগুলো হচ্ছে আর্মির নিজেদের অর্গানাইজ করে তারা তাদের টিম পাঠায়। এবার সেটা পুরোপুরি লিমিটেড থাকে আর্মিদের জন্য। আর মাঝে মাঝে খুব রেয়ার অকেশনসে আর্মির হয়তো কোনো স্ট্র্যাটেজিক এক্সপিডিশন হতে পারে, সেখানটা আর্মি চায় যে সিভিলিয়ানরাও জয়েন করুক, তাহলে ওটা একটা জয়েন্ট এক্সপিডিশন হয়, যে আর্মি অ্যান্ড সিভিলিয়ান এক্সপিডিশন। হ্যাঁ, তো সেগুলো কিছু কিছু থাকে টু ডেমনস্ট্রেট দ্য সফট পাওয়ার অফ ইন্ডিয়া। হ্যাঁ, তো যেমন আমাদের যে নর্থ ইস্টের যে এক্সপিডিশনটা ছিল সেটা সিকিমের একদম শেষে, সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট ট্রাই জাংশন পয়েন্ট ছিল। তো সেই এক্সপিডিশনটাতেও সিভিলিয়ান নিয়ে সেটা একটা জয়েন্ট এক্সপিডিশন করলে জিনিসটা অ্যাগ্রেসিভ দেখায় না, কারণ ওগুলো তো স্পর্শকাতর জায়গা। যেমন বর্ডারে, আমি চায়নার বর্ডারে গিয়ে একটা আর্মির এক্সপিডিশন করছি, সেটা একটা খুব একটা অ্যাগ্রেসিভ ইয়ে হতে পারে, মুভ হতে পারে অপোনেন্টের কাছে। কিন্তু সেটাই যখন দেখানো হচ্ছে যে একটা জয়েন্ট এক্সপিডিশন হচ্ছে, সিভিলিয়ানের সঙ্গে এক্সপিডিশন হচ্ছে, তখন ওটার ইন্টেন্সিটিটা একটু কমে যায়, কিন্তু সেটাও একটা সফট পাওয়ার ডেমনস্ট্রেট করা যায় যে এই যে আমাদের সিভিলিয়ানরাও ইকুয়ালি এম্পাওয়ার্ড টু গো টু হাই অল্টিটিউড ইয়েতে। এবং মিলিটারি এগুলোর দিকে আরো অনেক জোর দিচ্ছে অ্যাডভেঞ্চার সেলটাকে আরো বাড়ানোর জন্য, কারণ আমাদের হিমালয় এতটা জায়গা জুড়ে আমরা হোস্টাইল কান্ট্রিজদের সঙ্গে আমাদের বর্ডার্স আছে। তো তখন হাই অল্টিটিউড ওয়ারফেয়ারটা প্রচন্ড একটা ইম্পর্টেন্ট। কার্গিলে আমরা দেখেছিলাম যে ওখানে তো যখন তখন যে কেউ গিয়ে দৌড়ে, যেরকম ভাবে একটা লোক একটা যতটা এফিসিয়েন্ট হবে একটা নর্মাল জায়গায়, পাহাড়ে উঠলে তার ডাইনামিক্সটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো সেখানে যদি এই ইয়েগুলো থাকে, মানে এই স্কিলগুলো থাকে, তো সে অনেক বেটার পারফর্ম করতে পারবে হাই অল্টিটিউডে। তো তার জন্য আমার মনে হয় যে ইন্ডিয়াতে সিভিলিয়ানদের যে মাউন্টেনিয়ারিং এর যতটা ইয়ে পাওয়া উচিত ছিল সেটা এখনো নেই, কিন্তু ভবিষ্যতে যখন গভর্নমেন্ট রিয়েলাইজ করবে যে সিভিলিয়ানদেরও যা পাওয়ার আছে, হ্যাঁ, যারা মাউন্টেনিয়ার, তো তাদেরকে অনেক রকম ভাবে ডিপ্লয় করা যেতে পারে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে। রাইট, ইনফ্যাক্ট যখন আমাদের এই অপারেশন সিন্দুর চলছিল তখন আমি ইন্ডিয়ান আর্মিকে মেসেজ পাঠিয়েছিলাম যে যদি আমাদের মাউন্টেনিয়ারিং স্কিল যদি কোনোভাবে কাজে লাগে, তো উই আর রেডি টু সার্ভ দ্য নেশন। তো টেরিটোরিয়াল আর্মি বলে যে পার্টটা আছে, যে আর্মির একটা উইং আছে, সেটাও কিন্তু সিভিলিয়ানদের লোক নিয়েই তৈরি, এবং তারা ওয়ারের সময় তারা গিয়ে ইয়ে করতে পারে, ফাইট করতে পারে। কিন্তু সেই তাদেরকেও তো স্কিলটা থাকতে হবে মাউন্টেনিয়ারিং। তো সেটা আমরা ডিসকাস করেছি কিছুদিন আগে। আমি যখন নর্থ পোল এক্সপিডিশনের জন্য যাচ্ছিলাম তখন আমাকে ইন্ডিয়ান আর্মির চিফ অফ আর্মি স্টাফ আমাকে ইন্ডিয়া ফ্ল্যাগ প্রেজেন্ট করেন। তখন আমাদের একটা ডিসকাশনের মধ্যে তখন এই পয়েন্টটাও এসেছিল যে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি একটা সিভিলিয়ান। হ্যাঁ 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 হ্যাঁ, তো আমরা সিভিলিয়ান হিসাবে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো তখন ডিসকাশনে অনেক কিছুই বেরোলো যে অনেক পজিটিভ অপরচুনিটিস আছে। তো আমার খুব দৃঢ় বিশ্বাস যে ভবিষ্যতে যেরকম মানে মাউন্টেনিয়ারদের যে ক্রেডিটটা পাওয়ার কথা ছিল ইন্ডিয়াতে, সেটা এখন পায় না ঠিকই, কিন্তু খুব বেশি দেরি নেই যখন এটা প্রচন্ড একটা নিশ স্কিল হিসাবে গ্রহণ হবে এবং সেটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে প্রচন্ড কাজে লাগবে। আমি আপনার আন্টার্কটিকার মানে অভিজ্ঞতাটা জানতে চাইবো। আমার প্রথম একটা আমি যখন এখন সার্চ করি মানে ইয়ের বর্ষায়, যে আমার ভালো লাগে দেখতে, তো দেখি এখন মানুষ যাচ্ছে। আমার প্রথম প্রশ্ন যে আপনার অভিজ্ঞতা নিয়ে আসছি, এখন কি মানুষের তাও একটু এক্সপোজার বাড়ছে যে মানুষ যেতে চাইছে আন্টার্কটিকা বলুন বা সাউথ পোলের এই ইয়েগুলোতে?
এটা কি হচ্ছে? তো অ্যান্টার্কটিকাতে না 3 রকম জিনিস হয়, 4 রকম ইনফ্যাক্ট। একটা হচ্ছে যেমন অ্যান্টার্কটিকাতে ক্রুজে করে যাওয়াটা খুব পপুলার, এবং সেটা ট্যুরিজম। বেস্ট, হ্যাঁ। সে ট্যুরিজম যেখানে যেমন আমাদের ইন্ডিয়ার যদি কেউ কোস্টাল ইন্ডিয়ায় ঘুরতে চায় আর কি, সে জাহাজে করে ওই কেরালা আর তামিলনাড়ুর পাশ দিয়ে ঘুরে এলো, সেটা হচ্ছে এক ধরনের ট্যুরিজম, যেখানে ওই জায়গাটাই খালি ট্যুরিজমের জন্য খুলে দেওয়া আছে, পেনিনসুলার অ্যান্টার্কটিকা। তো সেখানে গিয়ে লোকে পেঙ্গুইন দেখে, ওয়েল দেখে, তারপর বার্ডস দেখে, ওখানে গিয়ে নামতে পারে, নেমে একটু হাঁটাহাঁটি করতে পারে, রাইট? তো সেটা হচ্ছে এক ধরনের ওয়ে অফ এক্সপ্লোরিং অ্যান্টার্কটিকা, যেটা আমি ডিসেম্বরে এবছর করাচ্ছি, একটা ট্যুরিজমে ক্রুজ। আরেক ধরনের হয় হচ্ছে যারা এক্সপিডিশন করতে যাচ্ছে, তারা গেল হচ্ছে মাউন্ট উইলসন ম্যাসিভ, যেটা হচ্ছে হাইয়েস্ট পাহাড় অ্যান্টার্কটিকার। আর তারপরে অনেকে যায় হচ্ছে স্কিইং করতে, সেটা আইদার পুরোটা স্কি করে, বা আমি যেরকম করেছি লাস্ট ডিগ্রি স্কিইং, মানে 1 ডিগ্রি স্কিইং তোরা 89 ডিগ্রি সাউথে নামিয়ে দিল, ওখান থেকে 111 কিলোমিটার পায়ে স্কি পরে, পিঠে কোমরে ওই স্লেট বাঁধা থাকবে, ওই টানতে টানতে 40 কেজি 50 কেজি লোড টানতে টানতে 6 দিন 7 দিন ধরে ওই 111 কিলোমিটার ক্রস করতে হবে, দিয়ে সাউথ পোলে পৌঁছাতে হবে। এবার কেউ বললো 2 ডিগ্রি করলো, 2 ডিগ্রি মানে হচ্ছে 222 কিলোমিটার, আর কেউ একটা বললো যে আমি পুরোটা করলাম। হ্যাঁ, তো সেগুলোর অনুযায়ী সেটা একটা ইয়ে। আরেকটা থাকে হচ্ছে যে তারা হয়তো নতুন কিছু ক্লাইম করতে গেল, অ্যান্টার্কটিকাতে প্রচুর পাহাড়, তো সেটা একটা নতুন কিছু ক্লাইম করতে গেল, প্লাস একটা ট্যুরিজম আছে যেখানটায় ওই ফ্লাইটে করেই সাউথ পোল পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, 1 রাতের থেকে আবার চলে আসে সেটা। আর আরেকটা হচ্ছে সাইন্টিফিক এক্সপিডিশন গুলো, যেখানটা প্রচুর কান্ট্রিজের সায়েন্টিস্টরা অ্যান্টার্কটিকাতে থাকে, এবং বা কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যন্ত গিয়ে থেকে আবার চলে আসে। ইন্ডিয়াতে যেমন দুটো ওখানটায় মৈত্রী আর একটা গিয়ে দুটো রিসার্চ সেন্টার আছে ওখানটায়, তো ইন্ডিয়ান সায়েন্টিস্টরা ওখানে গিয়ে থেকে রিসার্চ করে চলে আসে। সিমিলারলি সাউথ পোলের মধ্যেও একটা স্কট আমুন্ডসেন রিসার্চ সেন্টার আছে ইউএস এর, তো সেখানে প্রচুর সায়েন্টিস্টরা ইয়ে করছে। তো এইরকম এই 4টে অ্যাঙ্গেল থেকেই অ্যান্টার্কটিকাতে ট্যুরিজম প্লাস এক্সপিডিশন প্লাস সায়েন্টিফিক এক্সপিডিশন এগুলো হয়। আপনার অভিজ্ঞতা কি ছিল এবং ফার্স্ট টাইম কখন, মানে এটা কত সাল যখন আপনি? আমি 2017 সালের ডিসেম্বরে প্রথম অ্যান্টার্কটিকা যাই। তো ওই যেমন বললাম যে যারা আর কি অ্যান্টার্কটিকা ক্রুজ করে, তারা হচ্ছে ধরুন তামিলনাড়ু আর কেরালার চারপাশে গিয়ে ওখানে নামতে হলো বা কিছুটা হলো ওই কোস্টাল রিজিয়নে। আর আমাদেরটা হচ্ছে ধরুন তাহলে এটা যদি ক্রুজ হয়, আমাদের এক্সপিডিশন গুলো হচ্ছে আমাকে দিল্লিতে যেতে হবে, তো তখন তো আমি জাহাজে করে গিয়ে তারপরে ঢুকতে পারবো না, মানে হেঁটে হেঁটে আমি কি করে তখন দিল্লি পৌঁছাবো কেরালা থেকে, তাই না? তো আমাদের সেটা অন্য রুট হয়, তখন সেটা ফ্লাইটে করে ঢুকতে হয়। ফ্লাইটে করে চিলি থেকে স্টার্ট করে স্পেশাল ফ্লাইট, সেটা বরফের রানওয়েতে নামে, কার্গো ফ্লাইটের মতো, সেখানটায় নেমে ওখান থেকে আমরা আবার ইন্টারনালি ছোট ছোট ফ্লাইট হয়, যেগুলো ছোট ছোট পায়ে মানে নিচে স্কি লাগানো থাকে যেরকম ফ্লাইটগুলো, তো সেই ফ্লাইটে করে করে সেই পাহাড়গুলোর বেস ক্যাম্পে চলে যাই ডাইরেক্টলি, এবং ওখান থেকে আমরা তখন এক্সপিডিশন করার পর ফ্লাইটে করে ব্যাক করে চলে আসি। সেখানে কোনো এয়ারপোর্ট বলে কিছু নেই, জাস্ট ফ্লাইট বরফের মধ্যে ল্যান্ড করলো, আমরা গিয়ে তখন ফ্লাইটে উঠে পড়ি। 2017 সালে আমি প্রথমবার যাই, আর সেকেন্ড বার যাই 2018 ডিসেম্বরে, সেটা 2019 পর্যন্ত স্পিল করে আর কি। তো 2017-তে আমি যাই মাউন্ট উইলসন ম্যাসিভ, যেটা অ্যান্টার্কটিকার সবচেয়ে উঁচু পাহাড়, ওইটা ক্লাইম্ব করার পর আমি তখন ওই লাস্ট ডিগ্রি স্কিইংটা তখন কন্টিনিউ করি আর কি। তো 111 কিলোমিটার স্কি করে ইয়ে করি। আর পরের বার আমি যাই অ্যান্টার্কটিকার সবচেয়ে উঁচু ভলক্যানো, যেটা মাউন্ট সিডলি, তো সেটা ক্লাইম্ব করতে যাই। তো মাউন্ট সিডলিটা এতটাই রিমোট আর এতটাই দূরে, মানে যেখানে আমরা নামি আর কি, সেখান থেকে এতটাই দূরে যে একটা ফ্লাইট একবারে পৌঁছাতে পারে না। মানে অতটা তেল থাকে না যে ওই ছোট ছোট ফ্লাইট একবারে ওই বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছে যাবে। তখন কি হয়, আমাদের দুটো ফ্লাইট একসঙ্গে স্টার্ট করা হয়, একটা ফ্লাইটে আমরা যাই, একটা ফ্লাইটে তেল যায়। হ্যাঁ, তো ধরুন হাফ পয়েন্টের কাছাকাছি এসে দুজনেই ল্যান্ড করলাম, তো আমরাও তেল ভরে নিলাম ওই তেলটা থেকে, আবার ওই যে ফ্লাইটটা আসছে ওটা তো তেল লাগবে, ও তেল ভরে নিল, দিয়ে
এমটি যেগুলো ড্রামগুলো সেগুলো নিয়ে চলে গেল ওই ফ্লাইটটা, আর যেগুলো ভর্তি ড্রাম কয়েকটা রেখে গেল ওখানটায়। দিয়ে চলে গেল ওই ফ্লাইটটা। এবার আমরা তেল ভরে সিডলির বেস ক্যাম্পে পৌঁছলাম, এবং আমাদের ক্রিউ যারা কি পাইলট আর মেকানিক আর এদেরকে বেস ক্যাম্পে রেখে দিই আমরা, ফ্লাইট শুদ্ধ। তো আমরা যতক্ষণ না এক্সপিডিশন শেষ না করবো ততক্ষণ ওরা বেস ক্যাম্পে থাকবে। দিয়ে আমরা যখন সামিট টামিট করে ফেরত আসি, তখন এই ফ্লাইটটা আবার ওই বেস ক্যাম্প থেকে স্টার্ট করে মাঝখানে যেখানে ছিল ওই তেলের ড্রাম গুলো রাখা আছে, কারণ এয়ারপোর্ট বলে তো কিছু নেই, তো তেলের ড্রাম যেখানে ছিল সেখানে এসে আমরা ল্যান্ড করি, আবার ওই তেলগুলো আবার ভরি, দিয়ে যে এমটি যেগুলো আর কি খালি কন্টেনার সেগুলো আমাদের পায়ের কাছে এরকম করে রাখা থাকে, দিয়ে আমরা ফেরত আসি। তার জন্য এইসব এক্সপিডিশন গুলো কস্ট লজিস্টিক্যালি প্রচন্ড কস্টলি, 55 লাখ 60 লাখ টাকা করে এক একজনের এক্সপিডিশন কস্ট পড়ে। তো এগুলো খুব একটা মানে অদ্ভুত একটা জায়গা। এবং আমি আপনার মানে এভারেস্টের এক্সপিরিয়েন্সটা শুনেছি, আমি শুনছিলাম যে আমার প্রথম তো প্রশ্ন যেটা রয়েছে যে একটা আপনি অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ার একটা ঘটনা আমি শুনেছি আগে, তো সেই বিষয়টা আমি একবার শুনবো যে এভারেস্টের এক্সপিরিয়েন্স কি ছিল, ওটা আমি ভীষণ এক্সাইটেড। দেখুন, এভারেস্ট না অনেকে উইদাউট অক্সিজেনে ক্লাইম্ব করেছে এবং করে। তো সেটা কি হয়, আমাদের হিউম্যান বডি অত অল্টিটিউডে তো এমনিতে থাকতে পারে না। আজকে যদি আমাকে হেলিকপ্টার একটা ফ্লাইটে করে এসে এভারেস্টের মাথায় যদি দাঁড় করে দেওয়া যায়, আমি হয়তো 1 ঘন্টার মধ্যে মরে যেতে পারি। হ্যাঁ, কারণ আমাদের হিউম্যান বডিটা টিউন করা নেই ওই অল্টিটিউডে পারফর্ম করার জন্য। আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, আমার অক্সিজেন যাচ্ছে না ব্রেনে, এরকম অনেক কিছু হতে পারে, রাইট? তো আমাদের বারবার করে ওঠা নামা করে আমাদের বডিকে তৈরি করতে হয়, এবং বডির কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস করতে শুরু করে বডি ওই অল্টিটিউডে বেঁচে থাকার জন্য। এইবার যখন সামিটের জন্য আমরা যাই, যে 8000 মিটারের পরে একটা 50-50 চান্স হয়ে যায়, তখন আমরা কত টাকা এক্সপিডিশনের উপর দিয়েছি, তখন মানে যেমন বিদেশিদের একটা থাকে যে ঠিক আছে আমি উইদাউট অক্সিজেনে যাবো, হলো না হলো কোনো যায় আসে না, যথেষ্ট চাইতে করেছি। আমাদের যেখানে ঘুটিবাটি বেঁকড়ে করে যাওয়া, তো সেই ধপটা থাকে না, যে যেহেতু আমাদেরও পয়সা থাকে না, অনেক সময় স্পন্সরদের পয়সা থাকে, তো ওই রিস্কটা কেউ নিতে চায় না যে উইদাউট অক্সিজেনে। তো আমাদের 8000 মিটার থেকে অক্সিজেন নিতে শুরু হয়। যারা অক্সিজেন নেয় না তাদেরকে আরো একবার এই উপর নিচ করতে হয়, যাতে বডি আরো তৈরি হয়ে থাকে যে উইদাউট অক্সিজেনে যাওয়ার মতো আর কি। দিয়ে ফাইনালি দিয়ে যারা সাবমিট করে, তো উইদাউট অক্সিজেনে সাবমিট করে ফেরত আসে। এবার আমরা 8000 মিটারের পর থেকেই আমরা আর রিস্ক না নিয়ে অক্সিজেন নিতে শুরু করে দিই। এইবার যখন অক্সিজেন যেই নিতে শুরু করে দিল, যে বডি যেগুলো ন্যাচারালি বিল্ড করেছিল সেগুলো তখন আবার নর্মাল সাথে চলে যায়, কারণ বডি দেখছে আমার তো ওগুলো লাগছে না, আমি তো অক্সিজেন নিয়েই যাচ্ছি। তো অ্যাক্লামাটাইজেশন যে প্রসেসটা বলে, ওটা কমে গেল বডি অক্সিজেন নিতে নিতে। এবার এই সময় যখন নিতে 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 হঠাৎ করে অক্সিজেন বন্ধ হয়ে গেল, তখন বডির খুব প্রবলেম হয়, যে তখন সার্ভাইভ করাটা খুব মুশকিল হয়ে যায় ওই অল্টিটিউডে। হ্যাঁ, যে আমি পুরো অক্সিজেন নিতে নিতে হঠাৎ করে অক্সিজেন বন্ধ হয়ে গেল, রাইট? তো অনেকে মারা টারা যায় এই অক্সিজেনের শেষের জন্য। তো আমার যখন 8800 মিটারে পৌঁছে গেছি, মানে সাউথ সামিটের মাথায়, যেটা আমরা দেখি টিপিক্যালি দূর থেকে সামিট বলে যেটা মনে হয়, সেটা হচ্ছে যে এভারেস্টের সাউথ সামিট। সেখান থেকে আরেকটা রিজ আছে, সেটা গিয়ে 1 ঘন্টা গেলে পরে তখন অ্যাকচুয়াল সামিটটা হয়। তো আমি যখন সাউথ সামিটে পৌঁছেছি তখনও প্রচুর অন্ধকার, আমি আর মলয় মুখার্জি আমরা দুজন মিলে পৌঁছেছি। দিয়ে হঠাৎ করে আমার চোখ অন্ধ হয়ে যায়, বাঁ চোখটা বন্ধ হয়ে যায় পুরো। মানে আমি বললাম যে আমাদের 60 হয়ে গেছিল, কিন্তু আমি খুলে দেখলাম যে না, কিছুই দেখতে পাচ্ছি না। তো ওটা কি হয়, তখন একটা হাই অল্টিটিউডে ওরকম একটা প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড অক্সিজেন কম, সেরকম একটা জায়গায় যখন আমরা পৌঁছাই, তখন বডির রিয়াকশনে বডি একটা চোখে ব্লাড সাপ্লাই বন্ধ করে একটা চোখে পুরো অক্সিজেনেটেড ব্লাড দিতে শুরু করে, এরকম কিছু কিছু আছে আর কি জিনিসগুলো। এবার আমি খুব ভয় পেয়ে যাই যে আমার চোখ অন্ধ হয়ে গেল। তখন আরেকটা চোখ বাঁচানোর জন্য আমি অন্ধকারের মধ্যে সানগ্লাস পরে নিই। এটা কতক্ষণ ছিল? এবার ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে হয়েছে, তো আমি খুব মানে ওরকম দেখা হ্যাঁ, যে তখন দেখা যায় দুটো চোখে যদি অন্ধ হয়ে যায় তাহলে আমি নামবো কি করে, ফেরত আসবো কি করে, রাইট? ঠিক এইটা হওয়ার 10 মিনিটের মধ্যে আমার অক্সিজেন বন্ধ হয়ে যায়। আমি দেখলাম একদিকে একটা চোখ চলে গেল, একদিকে অক্সিজেন বন্ধ হয়ে গেল, মানে যা যা না হওয়া সেগুলো সব হচ্ছে আর কি। তো তখন আমার পিছনে অলরেডি লোকজন জড়ো হয়ে গেছে। হ্যাঁ, আমাকে এগাতেই হবে। আমি তো ফিক্স করবো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে দাঁড়ালে পরে ট্রাফিক জ্যাম হয়ে যাবে।
তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে, যেতে যেতে ঠিক করে নেবো। মানে সেই সময় মনের মধ্যে এটা চলছে, মানে হ্যাঁ চলছে, এবার আমাকে তো এগাতে হবে আর কি। এবার তখন কি হচ্ছে যে ভেবেছিলাম যে কোনো না কোথাও আটকে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে অক্সিজেনটা বোধহয় বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, বা অক্সিজেন শেষ হয়ে গেছে। আমি যখন একজনকে বললাম দেখো তোমার অক্সিজেনটা কি বন্ধ হয়ে গেছে না শেষ হয়ে গেছে, বলছে না অক্সিজেন তো আছে ফুল সিলিন্ডার আর নব খোলা আছে। তখন বুঝলাম যে এই অক্সিজেন গুলো তো লোকালি ফিল করা হয়, তো খুব বেশি মাত্রায় হিউমিডিটি ছিল, মানে ওয়াটার ভেপার ছিল। তো এবার সেই পাইপটা দিয়ে যখন আমার নাকে আসছে, বাইরে এত ঠান্ডা হাওয়া যে পাইপটার মধ্যে ওটা ফ্রিজ করে যায়। তো তাহলে আমার পুরো অক্সিজেন থাকা সত্ত্বেও মাঝখানে কোথাও একটা ব্লক হয়ে গেল, যেখান দিয়ে আর অক্সিজেনটা আর আসছে না। এইবার আমি কোনখানে ব্লক হয়েছে, আমি একটা পাইপ, গ্যাসের পাইপে আমি কি করে বুঝবো যে কোনখানে আমার ব্লক হয়েছে আর কি। তাও বুঝলাম যে যেতে তো ঠিক হয়ে যাবে। এবার এই করতে করতে যখন 20 মিনিট হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে, তারপরে দেখতে পেলাম যে আমার বডিতে আস্তে আস্তে ক্র্যাম্প মতো হয়ে আসছে। কারণ মুখে যখন মাস্কটা নিচ্ছি তখন নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, তো মুখ থেকে যখন সরে নিচ্ছি তখন খুব ভালো লাগছে। এবার খুব ভালো লাগাটা হচ্ছে মুশকিল, যে মানে ব্রেনে অক্সিজেন যাচ্ছে না, তখন একটা মনে হয় খুব দারুণ লাগছে একটা, রাইট? মানে এটা নিয়ার অ্যাবাউট ডেথ। হ্যাঁ, এবার এটা মানে একটা অক্সিজেন হাইপোক্সিক সিচুয়েশন হয়ে যায়। এবার হাইপোক্সিক সিচুয়েশন যদি খুব বেশিক্ষণ থাকে তখন ডিসিশন মেকিং ভুল হয়ে যায়, তখন ওই হ্যালুসিনেশন হতে পারে, এ হতে পারে। তো এই করতে করতে আমি যখন এগিয়ে যাচ্ছি, একটা সময় দেখলাম যে এবার যদি ক্র্যাম্প ধরে যায়, তা ক্র্যাম্পটা যদি ঠিক না করতে, মানে ঠিক করাটা খুব মুশকিল হয়ে যাবে, কিন্তু প্রিভেন্ট করতে হবে ক্র্যাম্পটা। তো ওরকম একটা জায়গায় আমি যেতে যেতে আমি একটা জায়গায় দেখলাম যে আর কিছুটাই বাকি আছে, কিন্তু তখন আমি আমার ক্লাইম্বিং পার্টনার মলয়দার জন্য ওয়েট করতে শুরু করলাম, নিজেকে ক্ল্যাম্প করে দাঁড় করি। এবার মুখের থেকে এরকম ভাবে নেমে গেছে, অক্সিজেন সিলিন্ডার ইয়ে নেই, আমি এরকম দাঁড়িয়ে আছি। সবাই আমাকে ক্রস করে যেতে হচ্ছে, মানে খুব সরু রাস্তা, তো যে আমাকে এরকম ভাবে ধরে ওই দিক দিয়ে যেতে হচ্ছে লোকজনকে। আর আমি ওখানে কি করবো, চুপচাপ এরকম দাঁড়িয়ে আছি ধরে। তো লোকে ভেবেছে বোধহয় আমি মরে যাচ্ছি। তো লোকে যখনই আমার পাশ দিয়ে যাচ্ছে তখন আমাকে এরকম করে যাচ্ছে। আর সেটা একটা বিশাল বড় মেন্টাল প্রেশার। না না, আমি তখন বোঝানো যে আমার কিছু হয়নি, হ্যাঁ আমি ওয়েট করছি টাইপের। কিন্তু এরকম করতে করতে যখন আমি ওয়েট করছি, তখন আমার যে শেরপা আমাকে অ্যালোকেট করেছিল আর কি, তো সে হঠাৎ করে এসে, কি তুমি এখানে পৌঁছানি উপরে, আমি ওয়েট করছি উপরে, চলো চলো চলো। তো আমি বললাম যে তোমার কি আমার অক্সিজেনটা কাজ করছে না? তো ও এসে এরকম ভাবে অক্সিজেনটা চেক করে দেখলো যে অক্সিজেনের পুরো ভর্তি, আর অক্সিজেনের পাইপও ঠিক আছে। ও ভাবলো যে আমার বোধহয় হ্যালুসিনেশন শুরু হয়ে গেছে, তো চলো করে চলে গেল। হ্যাঁ, তা আমি বোঝাতে পারলাম না যে এটা কি হলো আর কি। তারপরে মলয়দা শেরপা তখন এসছে। তো তখন আমি যখন ওদের বললাম, তো মলয়দা শেরপা বলে কি করবে, বললাম যে তোমার মাছটা দেবে আমাকে। তো বললো যে স্যার আমি যদি আমার মাছ দিই তাহলে আমি মরে যাবো, তাই না, মানে এটা ফ্যাক্ট। তো এটা প্রচন্ড বাস্তব। ওরকম একটা জায়গায় সত্যি কেউ কাউকে হেল্প করতে পারে না, চাইলেও করতে পারে না, কারণ চাইলে পরে তার নিজেরটা দিয়ে দিতে হবে, তাহলে সে নিজে মরে যাবে। তো ওরকম একটা জায়গায় মলয় মুখার্জি সে আমাকে বললো, শোন না, তোর তো মাছটা খারাপ, চল আমরা আমার মাছটাই শেয়ার করতে করতে যাই, এইটুকু যাবি না? হ্যাঁ। তো আমি খুব অবাক হয়ে গেলাম যে ওরকম একটা জায়গা যেখানটা কেউ কাউকে হেল্প করতে পারে না, এটা একটা অদ্ভুত একটা মানবিক চরিত্র, ওরকম একটা মানে ফেস অফ হিউম্যানিটি এটা আমাকে দেখালো। এবং সেটা আমার কাছে খুব মানে অবাক লেগেছিল যে এরকমও কেউ হতে পারে, এরকম জায়গায় হেল্প করছে, নিজের ঠিক নাই সে অন্যকে কি করে হেল্প করছে আর কি। তো সেটা আমার কাছে খুবই একটা স্পেশাল একটা মুহূর্ত। তো সে যখন মাছটা খুলছে, তখন আমার শেরপা আবার ফেরত আসে। তো সে আমাকে জিজ্ঞেস করে যে তুমি এখনো বসে আছো এখানটায়। তখন আমি বললাম তোমার বিশ্বাস হচ্ছে না যে আমার মাছ কাজ করছে না? তো তুমি দেখো, চেক করে দেখো। ও এবার বুঝতে পারলো যে তাহলে তো সিরিয়াসলি বলছে। তো ওরা বললো যে তাহলে কি করা উচিত। আমি বললাম দেখো, তুমি তো পাহাড়ের লোক, আমি যদি প্লেনের লোক হয়ে আধ ঘন্টা উইদাউট অক্সিজেনে বেঁচে থাকি, তুমি আমাকে 10 মিনিটের জন্য তো মাছ দাও, তো যদি আমি মরেই যেতে হয় তাহলে আমি সাবমিট করে মরবো, 10 মিনিট আগে কেন মরবো, তাই না? যে আমাকে তুমি 10 মিনিটের জন্য দাও, আমি সাবমিট করে তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। কিন্তু ও ঠিক বিশ্বাস করতে পারছিল না আমাকে, যে আমি যদি না দিই মাছ। তখন আমি বুঝতে পারলাম যে ওরকম ভাবছে। তো আমি ওকে বললাম যে তুমি বিশ্বাস করছো না, তাহলে তোমরা তো এত ভাই, নিজেরা ভাইটাই আছে, তোমরা আমাকে মেরে ধরে নিয়ে নিও, কিন্তু আমি তোমাকে দেবো, তুমি আমাকে জাস্ট 10 মিনিটের জন্য দাও। তো কি মনে করলো, ও মাছটা দিয়ে দিল।
তো আমি যখন মাস্কটা পড়লাম, যখন অক্সিজেনটা পেলাম আর কি, মনে হলো একদম রন্ধে রন্ধে অক্সিজেন যাচ্ছে আর কি, একদম সুপারম্যান মনে হতে লাগলো। তখন আমার মাথায় ঘুরছে যে এই যা, আমাকে বেঁচে ফিরতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে তাদের ছবি তুলে চলে আসবো। সেই সবাইকে ওভারটেক করতে 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 গিয়ে যখন ওই একটা জায়গা হঠাৎ করে দেখলাম যে আর কিছু নেই উপরে ওঠার, তা দেখলাম যে দূরে ফ্ল্যাগ গুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো বললাম ও সামিটে পৌঁছে গেলাম। হ্যাঁ মানে মানে হঠাৎ করে পৌঁছে যাওয়া আর কি। দিয়ে কোনো মতে যখন সামিটে এসে বসলাম আর কি, সামিটে তখন মনে তো লাগলো যে আমি টপ অফ দি ওয়ার্ল্ডে বসে আছি। তারপরে হঠাৎ করে মাথায় ক্লিক করলেন, হ্যাঁ এখনই ফেরত দিতে হয় মাস্ক, তাড়াতাড়ি ছবি তোলো, তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ বেশিক্ষণ থাকা যায় না তো অল্টিটিউডে। হ্যাঁ, আমার না এখানে একটা প্রশ্ন, মানে ওই থেকে আমি ভাবছিলাম প্রশ্নটা করবো যে চূড়ায় পৌঁছে মানুষ কতক্ষণ থাকতে পারে? হ্যাঁ, তো পাহাড়ের মাথায় লোকে 5-10 মিনিটের বেশি থাকে না। আবার বাবু ছিরিং শেরপা বলে, বাবু ছিরি শেরপা বলে একজন শেরপা ছিলেন, ওর রেকর্ড ছিল গোটা রাত এভারেস্টের মাথায় থাকা। কিভাবে সম্ভব? এবং ওর রেকর্ড ছিল এভারেস্টে জামা খুলে দাঁড়ানোর টপে। হ্যাঁ, কিন্তু বাবুছিরি শেরপা এরকম রেকর্ড প্রচুর করেছিল, কিন্তু ফেরত আসা একবার এক ক্যাম্প টুর কাছে ও ছবি তুলতে তুলতে ক্রেভাসে পড়ে যায় এবং মারা যায় বাবুছিরি শেরপা। তো বেস ক্যাম্পে যাওয়ার সময় একটা জায়গা আছে থুকলা বলে, সেই জায়গাতে প্রচুর সমাধি আছে এভারেস্টে যারা যারা মারা যায় বা পাহাড়ে যারা যারা মারা যায়, সেখানে একদম ঢোকার মুখেই ডান দিকে যে সমাধিটা সেটা হচ্ছে বাবুছিরি শেরপা আর কি। তো হ্যাঁ, তো এই সামিটের টিপিক্যালি লোকের তো অক্সিজেনটা লিমিটেড নিয়ে যায়, আর তো তখন বেশিক্ষণ থাকা উচিত না। কিন্তু আমাদের যেহেতু ছবি নিয়ে মুশকিল হচ্ছিল, যে আমরা যখন পৌঁছালাম, আমি যখন পৌঁছালাম আমার 3খানা ক্যামেরা ফেল করে। তো আর ওদিকে আমি দেখছি যে আমার শেরপা আসছে, এবার তো আমাকে তো অক্সিজেনটা দিতে হবে, আর এদিকে ছবি ওঠেনি। তো প্রচণ্ড একটা মুশকিলের মধ্যে পড়ে গেছিলাম। তো তখন যখন শেরপা এসে আমার সামনে দাঁড়ালো, তখন আমি বুঝলাম যে আমার মাস্কটা চাইতে এসছে, তো আমি মাস্কটাকে ভরে দিলাম। তো সে দেখছি নিচ্ছে না মাস্কটা, তাহলে এটাকে বাংলা সিনেমা সিরিয়াল তো হচ্ছে না, সে আলটিমেটলি তো নিতেই হবে। তা খুব রেগে তাকালাম যে নিচ্ছ না কেন ওটা। হঠাৎ করে দেখি সে আমার মাস্কটা পড়ে আছে। তাই আমি বললাম যে আমার মাস্ক কাজ করছিল, অথচ আমি ভাবলাম যে মাস্ক কাজ করছে না, তাহলে কি আমার মাথাটা এতটাই বিগড়ে গেছে, যে এতটাই অ্যাক্লিমেটেশন প্রবলেম হয়ে গেছে, যে হাইপক্সিক হয়ে গেছে, যে আমার মাস্ক কাজ করছিল অথচ আমি ভেবেছিলাম মাস্ক কাজ করছে না। তখন চিৎকার করে উঠলাম যে তোমার মাস্ক কী করে কাজ করছে। তো ও হেসে সূর্যের দিকে পয়েন্ট করলো, যে তখন ভোর 5:30-6টা হয়ে গেছে, সূর্যটা উঠে গেছে, একটু গরম গরম হয়ে গেছে, ওই ফ্রিজ হয়ে গেছিল যেটা, সেটা খুলে গেল। তো তখন আমি হলো যে যাক, মানে আমার তাহলে উইদাউট অক্সিজেন আমার নেই, কারণ নামতে গেলে ইনভ্যারিয়েবলি একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রচণ্ড হাই চান্স হয়ে যায়। তো তারপরে আমরা অনেক কষ্টে, তখন আরেকজন যে মলাদার যে শেরপা ছিল তাকে দিয়ে অনেক ধরে কষ্টে 2-3টে ছবি তোলাতে পেরেছিলাম, দিয়ে তারপরে ফাইনালি একটা ভিডিও তৈরি করেছিলাম আমরা 360 ডিগ্রি। সেটা আমাদের জন্য না, ওকে বলা হয়েছিল যে তোমার ছবি তোলার জন্যই সায়েন্স প্রজেক্ট 360 ভিডিওটা নাও। তো এবার 360 ডিগ্রি নেওয়াতে আমরাও থেকে গেছি ওটার মধ্যে, তো সেটা প্রুফ হিসাবে আমাদের অ্যাকাউন্ট হয়েছিল। তারপরে আমার সেই ছবি মর্ফ হয় এবার এভারেস্টের, এবং ওটা একটা খুব সবচেয়ে বড় স্ক্যান্ডেল। সেটা একটা ইন্ডিয়ারই একটা পুলিশ কাপল, মুম্বাই পুনের, তারা আমার ছবিটাকে নিয়ে ফটোশপ করে ওদের নিজেদের মুখ লাগিয়ে ক্লেইম করে তারপর ধরা পড়ে তারা 10 বছরের জন্য ব্যান হয়ে গেছিলো। তো ওটা ওই ছবি, যে মাথায় ছবি উঠেছিল, ওই কয়েকটা ছবির মধ্যে থেকে একটা ছবি তখন হয়েছিল। দিয়ে আমরা প্রায় 1 ঘন্টার উপরে থাকতে হয়েছিল ওটার জন্য। তারপরে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসি আর কি। তো নামার সময় প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তো অনেক গল্প আর কি। তো এই গল্পগুলো পড়তে গেলে আমার একটা বই আছে, একেই বলে অ্যাডভেঞ্চার, ওখানটায় এভারেস্টের ওই মাথায় কি হয়েছিল সেটা ডকুমেন্টেড আছে ওই বইটাতে। অনেকে পর্বতারোহণ করতে চায়, মেন্টাল এবং ফিজিক্যাল কমপ্লিকেশন কি আসতে পারে, কি আসে? এক হচ্ছে যে এভারেস্ট ক্লাইম করাটা, এভারেস্ট বা যে কোনো পাহাড়ি ক্লাইম করাটা সবচেয়ে শক্তিশালী লোক হলে পরে, বা সবচেয়ে ফাস্টেস্ট লোক হলে, তাহলে তো উসেন বোল্টও এভারেস্ট ক্লাইম করতো, বা যে রানার সে ক্লাইম করতো বা সামথিং। কিন্তু গেমটা একটা অদ্ভুত, মানে এই অ্যাডভেঞ্চার স্পোর্টটা একটা
একটা অদ্ভুত যেখানে ক্রাইটেরিয়া দিয়ে মাপা যায় না যে এই হলে করতে পারবে, কারণ ফিজিক্যাল স্ট্রেংথটা তো একটা ডেফিনেটলি রিকোয়ার্ড, তার চেয়েও বেশি হচ্ছে যে মেন্টাল স্ট্রেংথটা, মেন্টাল টাফনেস, মেন্টাল স্ট্রেংথ। কারণ যখন কিছু কাজ করছে না, যখন তখন মাথা ঠান্ডা রেখে প্যানিক না করে কি করে সার্ভাইভ করে কি করে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এবার সেইটা তো মেজার করার কিছু ব্যাপার নেই না, সেটা তো এক্সপিরিয়েন্স নিতে 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 হবে। এবার কাউকে যদি আমি খুব প্রোটেক্টিভ এনভায়রনমেন্টেই বড় করি কোনো বাচ্চাকে, তো তার পক্ষে ওই ডেয়ার ডেভিলনেসটা দেখানো, হ্যাঁ, মানে ছোটবেলা থেকে তাকে আমি কোনো এক্সপোজার যদি নাই দিই, তাহলে সে একদিনে কি করে সে হয়ে যাবে, তাই না? তো সেটা একটা গ্র্যাজুয়াল একটা এক্সপোজার প্রসেস পেতে 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 সেই জিনিসটা হয়। তো যেমন আমাদের যখন যাচ্ছিলাম সামিটের জন্য, তো আমরা যখন ক্যাম্প 4-এ পৌঁছাতে যাচ্ছি, ঠিক তখনই আমাদের পাশ দিয়ে একজন শেরপা পড়ে গেল, গড়াতে গড়াতে আমাদের সামনে দিয়ে পড়ে মরে গেল। তো ওই যে দেখার পরে তখন আমি দড়ি ধরে আছি, আমার কাছে কিন্তু ডিভাইস আছে লক করে রাখার, তাও আমি দড়ি ধরে আছি আর কি, যে এই বুঝি পড়ে যাচ্ছি। যখন আমি ক্যাম্প 3-তে পৌঁছালাম, আমি যখন টেন্টে ঢুকেছি ভিতরে, টেন্টটা তো একটু স্ল্যান্টিংয়ে আছে, তো আমি টেন্টের দুটো পাশ ধরে রেখেছিলাম যে এই বুঝি পড়ে যাচ্ছি। তো ওই যে ভয় তো সবারই লাগবে, কিন্তু ভয় থেকে কী করে কত তাড়াতাড়ি বেরিয়ে আসা যাচ্ছে। হ্যাঁ, তখন আমি নিজেকে মনে মনে করতে লাগলাম যে না না না, ওই ভদ্রলোক যখন পড়ে যাচ্ছিলেন, প্রথম 10 মিনিটের মধ্যেই হয়তো হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়ে আমাদের সামনে দিয়ে যখন পড়েছে, হয়তো তখন অলরেডি হি ওয়াজ ডেড। এইটা নিজেকে বুঝিয়ে তখন ওই ইমেজটাকে চেঞ্জ করে, যেন একটা ডেড বডি পড়ছে, হ্যাঁ, সাদা সাদা কাপড়ে দেওয়া, ওরভাবে চেঞ্জ করিয়ে 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 জিনিসটা করছে। কিন্তু ইট ইজ টাফ, মানে তার মধ্যে ওই অল্টিটিউডে মাথা কাজ করছে না, এই অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, এই বডি চলছে না, মনে হচ্ছে এই বুঝি আর নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, মানে এটা তো একটা এক্সট্রিম এন্ডিএভার, রাইট? তো সেখানটায় জাস্ট ফিজিক্যাল স্ট্রেংথ থাকলো বা বুদ্ধি থাকলো, সেটা দিয়ে সব কিছু হয় না। সেখানে হয়তো কারোর যেন অরুণিমা সিনহা, তার তো পায়ে নেই একটা, তো তার তো ফিজিক্যাল স্ট্রেংথ তাহলে বলতে গেলে হাফ, কিন্তু তার যে মেন্টাল স্ট্রেংথ এতটাই শক্ত যে সে আচ্ছা আমি যাই অবস্ট্যাকেল আসবে আমি ওটাকে ওভারকাম করবো। ওই যে মেন্টালিটিটা, ওই যে অ্যাটিটিউডটা, ওই যে মেন্টাল স্ট্রেংথটা, এটাই হয়তো ফিজিক্যাল স্ট্রেংথটাকে পুষিয়ে দেয়। যদি তার সেই ফিজিক্যাল স্ট্রেংথটা নাও থাকে, সেটাকে পুষিয়ে দেয়। আমার তো লাংস অতটা স্ট্রং নেই, যখন ওই টেস্টগুলো হয় আমার টেস্টগুলো খুব বাজে থাকে, কারণ ওই মুখে হাঁ করে করে দিতে হয়, মানে আমার অবভিয়াসলি সেটা না, কিন্তু সেটাকে আমার হয়তো জেদ, আমার হয়তো মেন্টাল স্ট্রেংথ দিয়ে সেটা পুষিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, একটা আইডিয়াল সিচুয়েশনে যদি ফিজিক্যাল স্ট্রেংথ তো খুব স্ট্রং থাকে আর তার সঙ্গে মেন্টাল স্ট্রেংথ খুব স্ট্রং থাকে, তাহলে পরে জিনিসটাই, এবং সেটা ইনকালকেট করতে হয় ছোটো থেকে, আস্তে আস্তে ছাড়তে হবে। আমি যদি সারাদিন যদি করে রাখি আর কি, খুব আগলে আগলে রাখি, তাহলে পরে সে কি করে তৈরি হবে আর কি। এবং এই স্ট্রেংথটা না শুধুমাত্র আপনাদের জন্য, মানে পর্বতারোহণের জন্য নয়, ব্যক্তি জীবনেও অনেক বেশি সহায়ক হবে। হ্যাঁ, লাইফ স্কিলস, আমি ওই জন্যই তখন আমরা যেগুলো চেষ্টা করছি যে স্কুল কলেজগুলোতে যে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি নিয়ে আসার জন্য, যাতে লাইফ স্কিল বিল্ড হয়। তাদের মাউন্টেনিয়ার করতে হবে না, কিন্তু এই ট্রেনিংয়ের থ্রু দিয়ে লাইফ স্কিল তৈরি হবে। বা কোনো খেলাধুলা, যে কোনো খেলাধুলা, হ্যাঁ, সেখানে যদি মোবাইল নিয়ে সারাদিন থাকি, তাহলে পরে আমি ওই স্কিলগুলো ডেভেলপ করবো কি করে, রাইট? তো সেটা আমার একটা নেক্সট চ্যালেঞ্জ আর কি, যে এবার আমি তো নিজের জন্য ক্লাইম করলাম, এবার সোসাইটির জন্য ক্লাইম করতে হবে। মানে একজন আপনার মতো মানুষ যার কাছে এত কিছু দেখে আসার পর আমার মনে হয় না যে এই জিনিসগুলো নিয়ে খুব একটা, যেগুলো আমরা ব্যক্তি জীবনে ফেস করি বা সেই, হ্যাঁ, তখন একটু মনে হয় যে এগুলো ইট ডাজন্ট মেক সেন্স, একেবারে অত ছোট সেটাই ভাবছি পার্সপেক্টিভটা চেঞ্জ। হ্যাঁ, তো তখন মনে হয় যে আচ্ছা এটা হচ্ছে, ঠিক আছে, হয়ে যাবে আর কি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মানে ওটা ওভারওয়েলম করে দেয় না কোনো ইভেন্টই। তো সেটা কারণ আমরা হয়তো এত কাছ থেকে এত কিছু দেখেছি যে তখন মনে হয় যে প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা মোমেন্টই খুব প্রেশিয়াস। হ্যাঁ, তখন মনে হয় যে কোনো সময় নষ্ট করবো না, যেন এই সময়, এই যে টাইমটা আমাদের দিয়েছে, আমরা তো নিজেদের জন্মটা তো আমরা চুজ করতে পারি না, এবার চুজ হয়ে গেছে যখন, এবার এন্ডটা তো আমরা জানি না, এন্ডটা কালকেও হতে পারে, 10 বছর পরে হতে পারে, 20 বছর পরে হতে পারে, কিন্তু আমি জানি এখন আমি বেঁচে আছি, এই মোমেন্টটাতে আমি বেঁচে আছি, এই মোমেন্টটা আমি কি করে মেমোরেবল করে রাখতে পারবো। এই প্রত্যেকটা মোমেন্টে বলে না টু লিভ এভরি মোমেন্ট, তো ওটাও হয়তো আমাদের শিখিয়েছে আর কি পাহাড়। মানে এই পডকাস্ট থেকে না অ্যাকচুয়ালি শেখার অনেক কিছু রয়েছে, শুধু পর্বতারোহণ নিয়ে নয়। যেসব মানুষরা মানে প্রচুর ভাবে যে আমার কাছে সমস্ত কিছু থাকার পরে এটা নেই ওটা নেই, আমরা এটা করতে পারছি না,
যেখান থেকে একটা মানুষের এই কমপ্লিকেশনস গুলো ছোট থেকে থাকার পরে মানে এই জায়গাগুলো জাস্ট মনের জোরে বের করা। এবং আমরা অনেক মানুষের মাসুদুর রহমান বৈদ্যের কথা শুনেছি আমরা, যে কিনা ইংলিশ চ্যানেল সাথে বার করেছিল। রাইট। তো সেই জায়গায় মানে এগুলো সম্ভব, মানে আমরা সমস্ত কিছুই করতে পারি যদি আমাদের মনে হয় যে আমরা চাইছি। হ্যাঁ, এবার এই ওয়াইটা খুব দরকার। যেমন মানে আপনি পডকাস্টার আমি ইয়ে করছি না, মানে তাতে আমি বলছি না, কিন্তু অনেকে ওই খুব তাড়াতাড়ি ফেমাস হওয়ার জন্য হয়তো ওরকম জায়গায় গিয়ে একটা সেলফি নেবে বলে বা একটা ভিডিও রিল করবে বলে, আমি সেটাকেও খারাপ বলছি না যে সেটা ভাবে যাওয়া উচিত না, কিন্তু সেটার উপর বেস করে যদি আমি প্ল্যান করি যে আমি তার জন্য মাউন্টেনিয়ার হব, তাহলে পরে হ্যাঁ মানে সেটা খুব শ্যালো রিজন হয়ে যাবে মাউন্টেনিয়ারিং এ আসার জন্য। যেমন অনেকে হচ্ছে বিরাট কোহলি এত টাকা ইনকাম করছে তার জন্যই আমি ক্রিকেট চুজ করব, সেটা ইজ নট এ রাইট ওয়ে টু চুজ ক্রিকেট। বিরাট কোহলি সেজন্য চুজ করেন। হ্যাঁ, সো তার এটা দরকার আছে যে ভালোবাসাটা প্রথমে আসতে হবে, তারপর ইয়েটা চুজ করতে হবে। যদি ওই এক্সটার্নাল রিজনের জন্য চুজ করে তাহলে বিরাট কোহলি তৈরিও হতে পারবে না। হ্যাঁ, হবে না, এটা ফ্লুকে হয়তো হয়েও যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে মানে সেটা খুবই কম চান্স। কিন্তু ওই জন্য যখন ওয়াইটা যে কেন আমি এটা ক্লাইম করতে চাই সেটা যদি খুব স্ট্রং হয়, তখন অটোমেটিক্যালি সব অবস্টাকেলই আস্তে আস্তে ওভারকাম হয়ে যায়। তো ওই দৃঢ়তাটা বা ওই মানে হাঙ্গারটা থাকতে হবে যে না আমায় করতেই হবে আর কি। তো তখন অটোমেটিক্যালি মানে আমার তো মানে পাহাড় করতে প্রচুর লোন নিতে হয়েছিল, তো এখনো সেই লোন চলছে। কিন্তু এমনও সময় হয়েছে যে আমি অফিস যেতে পারিনি কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টে 26 টাকা পড়ে আছে, 46 টাকা পড়ে আছে, কারণ 100 টাকার নিচে তো তুলতে পারবো না, অটোতে ফেয়ার দেওয়ারও পয়সা নেই। কিন্তু ওখান থেকেও ওই 2টো করে চাকরি করে টাকা ইনকাম করে, মানে আমি বলছি যে there is a will there is a way, তখন আস্তে আস্তে সম্ভব আর কি। হ্যাঁ, সম্ভব। তো এই যে বাকি বাই প্রোডাক্ট হয়ে যায়, মানে এই পাহাড়ে করতে করতে যে এই বাকি স্কিলসগুলো, লাইফ স্কিলসগুলো তৈরি হয়ে গেছে, এটা তো কেউ প্ল্যান করে করেনি, এটা জাস্ট মানে ওই জার্নিতে থাকতে থাকতে হয়ে গেছে। তো এটাই বাকি অ্যাসপেক্টও হেল্প করবে। হ্যাঁ, বাকি অ্যাসপেক্টও হেল্প করবে। এবং এটা একটা অ্যাকাডেমিক্স ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাকাডেমিক্সের সঙ্গে লাইফ স্কিলস থাকলে জীবনের চড়াই উতরাই যে সংগ্রামটা আর কি, সেটা অনেকটা সহজ হয়ে যাবে জিনিসটা। আমি লাস্ট একটা প্রশ্ন করে আপনার কাছে শেষ করবো, যে আমরা যখন শুনি অনেকে পাহাড়ে যাচ্ছে, বাইরে যাচ্ছে, তাদের স্ট্রেঞ্জ অভিজ্ঞতা, আমি বলছি না যে মৃত্যু দেখা এই সমস্ত বিষয়গুলো নয়, সেগুলো তো রয়েছে, যে চোখের সামনে কিছু দেখলাম। স্ট্রেঞ্জ অভিজ্ঞতা মানে কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস, মানে এই ধরনের জিনিসগুলো আমরা অনেক সময় শুনে থাকি, যে যারা আপনি যখন সমতল থেকে বেশি মানুষের জায়গা থেকে যখন একদম স্বল্প সেই জায়গায় যাচ্ছেন, সেরকম কোনো অভিজ্ঞতা কি অ্যাকচুয়ালি হয় বা আপনার সাথে ঘটেছে বা আপনার পরিচিত কারোর সাথে হয় এরকম? দেখুন, যখন হাই অল্টিটিউডে যায় না তখন ব্রেনে অক্সিজেন কম থাকে এবং তখন একটু হ্যালুসিনেশন হয়। তো কেউ যদি ভূত দেখে থাকে বা কেউ ভগবান দেখে থাকে, দেখতেই পারে। হ্যাঁ, সে দেখাটা তো ভুল না, সেটা হ্যালুসিনেশনের থ্রুতে দেখুক আর কি। কিন্তু আমার মনে হয় ওটা একটা ইটসেলফ, আমরা তো কোথায় স্বর্গ তো দেখিনি, কিন্তু যখন ওইসব জায়গা দিয়ে যাই এবং একটা অদ্ভুত সৌন্দর্য থাকে এবং ভয়ঙ্কর সৌন্দর্যও থাকে, তখন মনে হয় হয়তো এটাই বোধহয় আমাদের স্বর্গ। হ্যাঁ, তো সেই মধ্যে দিয়ে যখন যেতে হয়, যখন কোনো ফোনের নেটওয়ার্ক দিনের পর দিন থাকে না, তখন গল্পও সব শেষ হয়ে যায়। হ্যাঁ, তখন যে জার্নিটা চলে সেটা হচ্ছে নিজের সঙ্গে নিজের জার্নি। হ্যাঁ, এবং সেখানটায় খালি একটাই আওয়াজ শোনা যায়, তখন খাচ 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 করে যে বরফের মধ্যে আমাদের ক্র্যাম্পনের যে আওয়াজ, আর তার সঙ্গে একটা নিঃশ্বাসের আওয়াজ, এই করতে করতে মাথায় তখন সব থট শেষ হয়ে গিয়ে তখন একটাই থট যে আমার ডেস্টিনেশন। হ্যাঁ, বা এই মোমেন্টটা বা এই চারপাশে দেখছি, একটা থটলেসও হয়ে যায় অনেক সময়। তো এটাই তো মেডিটেশন একটা, তাই না? যে সব একটা অদ্বৈত বলে, যেটা একটা ওয়াননেস। তো সেটা করতে করতে তখন একটা অদ্ভুত একটা মানে ব্যান্ডউইথটাও যেন মনে হয় যে অনেকখানি চলে এলো মাথায়, নতুন স্বপ্ন আসে। হ্যাঁ, নতুনভাবে নিজেকে চিনতে পারা যায়। তো আমার মনে হয় এটাও একটা থেরাপি, এটাও একটা মেডিটেশন। তো এবার সেই সময় সেই মেডিটেশনের মধ্যেই তো আমরা কানেক্ট হতে পারি দ্য ইউনিভার্সের সঙ্গে। তো সেটা যদি কেউ ভগবান হিসেবে দেখে, কেউ যদি ভৌতিক হিসেবে দেখে, সেটা তার ইউনিভার্সের উপর ডিপেন্ড করে জিনিসটা। তো কিন্তু হ্যাঁ, মানে আমি স্বর্গ
ফিজিক্যাল স্বর্গের তো অ্যাড্রেস জানি না, কিন্তু আমার মনে হয় আমরা স্বর্গ দেখে ফেলেছি। অসংখ্য ধন্যবাদ সত্যবাবু। আজকে আমার মনে হয় যে Thank you. পডকাস্টটা না শুধুমাত্র যারা ঘুরতে ভালোবাসে শুধু তারা না, যারা পর্বতারোহণ পছন্দ করে তারা না, আপনি কিছু অভিজ্ঞতাও শেয়ার করলেন এবং মানুষের না এই সাইডটাও রয়েছে যে এই জিনিসগুলোর ফলে মেন্টালি মানুষের মধ্যে কি পরিবর্তন আসে বা শেখার যে জিনিসগুলো রয়েছে, তো আপনি সেগুলো শেয়ার করলেন, আমরা মানুষ জানতে পারবে ইন্টারেস্ট ওয়াইজ এবং শিখতেও অনেক কিছু পারবে। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ।